আরে ভাই, তোমাদেরকে তো এদেশের জনগণ লাল কার্ড দেখিয়েছে। জামাতের ছায়াতলে না গেলে এনসিপি একটা আসনও পেত না। তিনি কখনোই বাংলাদেশের ভালো চাননি, বরং নিজের ভালো চেয়েছেন। আমরা বলেছিলাম 12ই ফেব্রুয়ারি নির্বাচন আদায় করে নেওয়া হবে। আমরা যা বলি আমরা তাই করি। আমরা পলিটিক্যাল টাউটগিরি করি না, আমরা উল্টাপাল্টা বলি না। নতুন রাজনীতির নামে এনসিপি বাংলাদেশে রাজনৈতিক প্রতারণা করছে। তো এখন দেখি যে সন্তান স্থানীয় নির্বাচনে কতটুকু বাড়তে পারে, নাকি বাপ সন্তান এক হয়ে গেছে। তো মানে আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তাদের মধ্যে এক ধরনের অভিনয়, মানে জামাতকে তারা গালি দেয়, জামাত তাদের গালি দেয়। দেখেন, জুলাই গণ অভ্যুত্থানের সময় মানুষের যে স্বপ্ন ছিল, গণ অভ্যুত্থানের পরে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের যে প্রত্যাশা ছিল, এর সব কিছু ধ্বংস করেছে এনসিপি আর অন্তর্বর্তীকালীন সরকার একই, এবং অন্তর্বর্তীকালীন সরকার ছিল এনসিপির সরকার। সেই সময় আমরা দেখেছি কিভাবে সচিবালয়ে তদবির, ডিসি নিয়োগের কেলেঙ্কারি, সেই সময় বহু তেলের ভোগান্তিতে ক্লান্ত? এখনই কিনুন রাইডো, এক চার্জে চলুন 100 কিলোমিটার পর্যন্ত। আমরা অবিচার, অন্যায় দেখেছি, মব ভায়োলেন্স দেখেছি। এই কাজগুলো কারা করেছে? থানা থেকে চাঁদাবাজকে হান্নান মাসুদরা ছাড়িয়ে এনেছে। এখন বিএনপির বিরুদ্ধে বলে যে আমরা লাল কার্ড দেখাবো। আরে ভাই, তোমাদেরকে তো এদেশের জনগণ লাল কার্ড দেখিয়েছে। জামাতের ছায়াতলে না গেলে এনসিপি একটা আসনও পেত না। এবং তারা যে সময় বুঝলো যে আমরা এককভাবে আর কিছু করতে পারবো না, এই যে ছাত্র সংসদ নির্বাচনে কেন তাদের ভরাডুবি? আমরা যে সময় 18 সালের কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে শিক্ষার্থীরা আমাদেরকে ভোট দিয়েছে। হাসিনার সময় দেখেন, আমরা কিন্তু 11টা পদে পাশ করেছিলাম, মাত্র 2টা পদে বিজয় দেখানো হয়েছিল। তো যারা গণ অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দিল, তাদেরকে মানুষ কেন ভোট দিল না? কারণ ওই যে মানুষ দেখেছে যে কিভাবে ওই দরবেশ বাবা, হ্যাঁ, ওই বিভিন্ন জায়গায় কেলেঙ্কারির সাথে জড়িয়েছে, তাকে দিয়ে ডিসি নিয়োগের কাজ করানো হয়েছে, এবং এগুলো হাসনাত এবং সার্জিস করিয়েছে। তারা এখন মানে চ্যালেঞ্জ ছুড়ে দেয় 18 মাসে অন্তর্বর্তীকালীন সরকারের কী ধরনের অপকর্ম, তার তদন্তের জন্য তারা দাবি জানাক। নাহিদ ইসলাম তো সংসদে দাঁড়িয়ে বলেছে যে বিএনপি যে সময় দায়িত্বে ছিল 1 থেকে 6 পর্যন্ত, ওই সময়কার দুর্নীতির তদন্ত চান। আমি 18 মাসের তদন্ত চাই। অন্তর্বর্তীকালীন সরকার যে সময় দায়িত্বে ছিল, সেই সময় নাহিদ ইসলামরা ক্ষমতায় থাকাকালীন সময়ে কি করেছে তার তদন্ত হইতে হবে। আসিফ মাহমুদ, মাহফুজ আলম, নাহিদ ইসলাম, এই 3 জন ছাত্র উপদেষ্টা ছিল। এই বাংলাদেশ যে পরিবর্তন হওয়ার কথা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে, সেই পরিবর্তনটা কেন হলো না? ডক্টর মোহাম্মদ ইউনূস কেন নিজের নামে বিভিন্ন প্রতিষ্ঠান নিলেন, নিজের প্রতিষ্ঠানের উন্নয়ন করার জন্য এইভাবে কাজ করলেন? দেখেন, বাংলাদেশকে যারা ব্যর্থ করতে চেয়েছিল, তার মধ্যে 1 নম্বরে যার নাম আসবে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি কখনোই বাংলাদেশের ভালো চাননি, বরং নিজের ভালো চেয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারে থাকাকালীন সময়ে তিনি দেখেন নিজের প্রতিষ্ঠানগুলোর কিভাবে উন্নয়ন করেছেন, দেশের কতটুকু পরিবর্তন করেছেন। অন্তর্বর্তীকালীন সরকার চেয়েছিল 29 সাল পর্যন্ত ক্ষমতায় থাক, এবং আসিফ মাহমুদের বক্তব্যের মাধ্যমেই কিন্তু আমরা সেই প্রমাণটা পেয়েছি। ডিপ স্টেটের কথা বলছেন, নাহিদ ইসলাম বলল, আসিফ মাহমুদ বলল, সাহস থাকলে সেই ডিপ স্টেটের নাম বলেন। কারা কারা বলেছিল? এই যে পলিটিক্যাল ভাওতাবাজি, মানে নিজেরাই কিন্তু 29 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিল, এবং সার্জিস সেই স্লোগান ধরেছিল, কিন্তু এদেশের জনগণ সেটাকে প্রত্যাখ্যান করেছে। নাসিরউদ্দিন পাটোয়ারিরা বারবার বলছিল 12ই ফেব্রুয়ারি কোনো নির্বাচন হবে না। আমরা বলেছিলাম 12ই ফেব্রুয়ারি নির্বাচন আদায় করে নেওয়া হবে। আমরা যা বলি আমরা তাই করি। আমরা পলিটিক্যাল টাউটগিরি করি না, আমরা উল্টাপাল্টা বলি না। হ্যাঁ, হয়তো জামাত শিবির এবং এনসিপির নেতৃবৃন্দ, কর্মীরা আমাদের বক্তব্যে গালিগালাজ করে, কিন্তু যারা সভ্য সমাজের মানুষ, তারা আমাদের এই বক্তব্যের যে গভীরতা, সত্যতা, সেটা নিরূপণ করতে পারে। তারা জানে যে আমরা সঠিক পথে আছি, সঠিক কথা বলছি। জামাত ইসলাম, এনসিপি তো আপনার নির্বাচনের ফলাফল দেওয়ার আগেই তো সরকার গঠন করে ফেলেছিল ফেসবুকে, তাই না? কে হবে প্রধানমন্ত্রী, কে হবে স্বরাষ্ট্রমন্ত্রী, সব তারা নির্ধারণ করে ফেলিয়েছিল। ফেসবুকে সরকার গঠন করলো, তো তাতে কি হয়েছে? ওই সময় তো বিএনপির বিরুদ্ধে উল্টাপাল্টা ফেসবুকে মানে হা রিয়াকশন দেওয়া, এমনকি যতগুলো অনলাইন জরিপ হলো, প্রত্যেকটা জরিপে জামাত ইসলাম এগিয়েছিল। তাতে কি হয়েছে? বিএনপি বাংলাদেশে ক্ষমতায় গিয়েছে। দেশের জনগণ জানে যে বিএনপির বাইরে এই মুহূর্তে আর কোনো দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে তারা ব্যর্থ হবে। এই মুহূর্তে যতদিন না পর্যন্ত আরেকটি ভালো অপোজিশন তৈরি হচ্ছে জামাতের বাইরে, ততদিন পর্যন্ত বিএনপিকে এদেশের জনগণ ভোট দিয়ে ক্ষমতায় রাখবে। কারণ বিএনপির রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা রয়েছে, বিএনপির মধ্যে দেশপ্রেম রয়েছে, জাতীয়তাবাদের চেতনা রয়েছে। ওদের মধ্যে কি আছে? আপনি বললেন যে 71-এর দায় যাদের আছে তাদের সাথে জোট করব না,
জামাতের নেতৃত্বকে দেশের মানুষ গ্রহণ করবে না, সেই জামাতের নেতৃত্বে আপনি জোট করলেন, সেই ৭১-এর দায়ী যারা আপনি তাদের সাথে জোট করলেন, এটা তো পলিটিক্যাল মুনাফিকি। এনসিপি এদেশের জনগণের সাথে রাজনৈতিক মুনাফিকি করেছে। এবং আপনি দেখেন এই কথা কিন্তু রাষ্ট্র সংস্কার আন্দোলনের যিনি সভাপতি হাসনাত কায়ুম বলেছেন যে এনসিপি এ জাতির কত ক্ষতি করেছে সেটা এনসিপিও জানে না। রাষ্ট্র সংস্কার আন্দোলনকে আপনি বিএনপির যুগপৎ আন্দোলন থেকে আপনি আনলেন যে আসেন আমরা নতুন একটা জোট করব, আমরা এককভাবে ইলেকশনে যাব। পরবর্তীতে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাথে হাসনাত কায়ুমদের সাথে প্রতারণা করে আপনি জামাতের নৌকায় উঠলেন। এটা কি প্রতারণা না? নতুন রাজনীতির নামে এনসিপি বাংলাদেশে রাজনৈতিক প্রতারণা করছে। ওরা আগামীতে নাকি এককভাবে স্থানীয় নির্বাচন করতে চায়। দেখেন স্থানীয় নির্বাচনে কি অবস্থা হয়। ওরা এই চ্যালেঞ্জটা গ্রহণ করুক, জামাতের বাইরে গিয়ে এককভাবে ইলেকশন করুক। দেখেন জামাতের বুদ্ধিজীবী ব্যারিস্টার শাহরিয়ার একটা কথা বলেছে যে এনসিপিকে ফান্ডিং করছে প্রতিবেশী একটি রাষ্ট্র। কালকে জামাতের একজন নেতার সাথে আমার একটা অনুষ্ঠানে কথা হলো, তারা কিন্তু এটাকে ধারণ করছে যে জামাতের রাজনীতিকে ক্ষতিগ্রস্ত করার জন্য মানে এক ধরনের ন্যারেটিভ সৃষ্টি করা হয়েছে যে এনসিপি তো ভালো করছে, জামাতের পারফরমেন্স তো সংসদে ভালো না। তো এখন জামাত এই চ্যালেঞ্জটা গ্রহণ করুক যে জামাতের বাইরে গিয়ে এনসিপি কতটুকু করতে পারে স্থানীয় নির্বাচনে, আর এনসিপির বাইরে গিয়ে জামাত কতটুকু স্থানীয় নির্বাচনে ভালো করতে পারে। অনেকে বলছে না, মানে এনসিপির নেতৃবৃন্দই বলল যে এনসিপি যদি জামাতের সাথে না যেত জামাত এতগুলো আসন পেত না। তো তাদের মধ্যে তো এখন চ্যালেঞ্জ শুরু হয়েছে। আমরা যেটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখেছি, জামাতের সেক্রেটারি জেনারেল নিজেই বলছিলেন যে বাপের থেকে বাড়তে চেয়েও না। তো এখন দেখি যে সন্তান স্থানীয় নির্বাচনে কতটুকু বাড়তে পারে, নাকি বাপ সন্তান এক হয়ে গেছে। তো মানে আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তাদের মধ্যে এক ধরনের অভিনয়, মানে জামাতকে তারা গালি দেয়, জামাত তাদের গালি দেয়। তো জামাত আর এনসিপির মধ্যে কোনো পার্থক্য নাই, তারা হলো ভাই ভাই। এখন দেখেন এই যে এনসিপি জোয়ার বলছে যে এনসিপি স্প্রিং, শিবিরের এবং জামাতের সাবেক নেতৃবৃন্দকে এনসিপিতে যুক্ত করানো হচ্ছে যাতে করে জামাত কোনোভাবে ব্যর্থ হলে, মানে যেহেতু তাদের ৭১-এর দায় আছে, এদেশের মানুষ যদি তাদেরকে গ্রহণ না করে সেক্ষেত্রে এনসিপিকে আর একটা জামাত বানানো হবে। বাংলাদেশের মানুষ কিন্তু এই ছল চাতুরি, এই প্রতারণা এটা কিন্তু বুঝে ফেলিয়েছে যে জামাত এবং এনসিপি ভাই ভাই, তাদের ভিতরে কোনো পার্থক্য নাই। তো আমরা কী চেয়েছিলাম? আমরা এনসিপির কাছ থেকে প্রত্যাশা করেছিলাম যে একটা নতুন একটা শক্তি হবে। বিএনপি ক্ষমতায় গিয়েছে, বিএনপি তো আর আজীবন ক্ষমতায় থাকবে না। যারা তরুণরা রয়েছে, যারা নতুন রাজনীতি করতে চায়, তারা আর একটা প্ল্যাটফর্ম গঠন করুক। কিন্তু এনসিপি সেই একই পথে হাঁটলো। যেহেতু ছাত্র সংসদ নির্বাচনে তাদের ভরাডুবি হয়েছে, তারা মনে করলো ছাত্র শিবির আর জামাতের বাইরে গিয়ে আমরা কিচ্ছু করতে পারবো না। এই যে জামাতের খপ্পরে তারা পড়ে গেল, এই খপ্পর থেকে এনসিপি আর কখনোই বের হতে পারবে না।